ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দেখো ক্লাস 9 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের 90 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যাদের স্কুলে এখনও পরীক্ষা হয়নি তারা এটাকে কাজে লাগাতে পারবে। যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখে নেবে। আমাদের বিদ্যালয় মহেশবাজার মনোজমোহন বিদ্যা মন্দির। দেখো উত্তর করে দেখাচ্ছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের রায় মার্টিন প্রশ্নবিত্রের 1 থেকে 16খানা স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর করে দেওয়া আছে এবং লাইফ সায়েন্স, ম্যাথ এগুলো দেখে নেবে, বা জিওগ্রাফি, হিস্ট্রি আমাদের স্কুলের প্রশ্নের উত্তর করে দিয়েছি, দেখে নেবে। তাহলে বিভাগ ক, এখানে 13টা প্রশ্ন উত্তর করতে হবে। তো নিচে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দাও, দেখে নাও। t⁻⁻1 যে রাশিটির মাত্রিক সংকেত সেটি কি? উত্তর হবে কম্পাঙ্ক। একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। প্রতিটি বুলেটের ভর m কেজি এবং বেগ v মিটার পার সেকেন্ড হলে মেশিন গানের উপর প্রযুক্ত বল কত? এটি উত্তর হবে mnv। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির পরিবর্তনের লেখচিত্রটি কেমন হবে? এটি উত্তর হবে সরলরেখা। মা শব্দটির প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব x মিটার হলে বাবা শব্দটির প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব কত হবে? এটা উত্তর হবে 2x মিটার। m ভরের কোনো স্থির বস্তুর উপর t সময় ধরে p পরিমাণ বল প্রয়োগ করা হলে t সময় পর বস্তুটির গতিশক্তি কত হবে? এটি উত্তর হবে p²t²/2m। দেখো 6 নম্বর কোয়েশ্চেন। জল স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ইথাইল অ্যালকোহল হচ্ছে 78 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণ এই দুটোকে পৃথক করা কোন পদ্ধতিতে? উত্তর হবে আংশিক পাতন। 7টা 1.8 গ্রামে 8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে দেখে নাও। জলের আণবিক ভর হচ্ছে জল H2O 2 × 1 + 16, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, অক্সিজেনের 16, তাহলে 18। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা। এটা জাস্ট কাটাকাটি করলে তাহলে 6 এর উত্তর হবে 7টা হবে 6.022 × 10⁻22। নেক্সট কোয়েশ্চেন। জলের স্থায়ী ক্ষরতার কারণ কি? আমরা জানি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের সালফেট থাকলে তাহলে অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম সালফেট। একটি ইমালশনের উদাহরণ কি? কুয়াশা, গদ, সামান্য ফেনা। এর উত্তর হবে দুধ বা মিল্ক। দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কি দিয়ে ধুতে হয়? এটি উত্তর হবে সোডিয়াম বাইকার্বনেট। এগারোটা লিনতাপের মাত্রিক সংকেত কি? m⁻0 L² T⁻⁻2। এ থেকে অ্যান্সার হবে 11 এ। সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ কী হবে? উত্তর আম্লিক, ক্ষারকীয়, প্রশম, অবধর্মী। উত্তর হচ্ছে আম্লিক। H2SO4কে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম ক্লোরাইড। বিভাগ খ, পীড়নের এসআই একক কি? পীড়নের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তারপরে দেখো অথবাটার সান্দ্রবল তরলের কিসের উপর নির্ভর করে? উত্তর হবে ঘনত্বের। সান্দ্রবল তরলের ঘনত্বের উপর নির্ভর করে। নাম্বার 2, কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে এককের সাইজ বাড়লে সাংখ্যমান কেমন হবে? যেহেতু এককের সাইজ বাড়ছে তাহলে সাংখ্যমান কমবে। এটি উত্তর হবে কমবে। একটি বস্তু ভর 3000 কেজি এবং আয়তন 3 মিটার কিউব হলে ঘনত্ব কত হবে? উত্তর হবে 1000 কেজি/মিটার কিউব। দেখে নাও। দেখো ঘনত্ব সমান কি সূত্র? ভর বাই আয়তন। ভর, এটা কিন্তু ভর লেখা আছে, ভর বাই আয়তন। ভর হচ্ছে 3000 কেজি, আয়তন হচ্ছে 3 মিটার কিউব। 3 দিয়ে 3000কে কাটলে 1000, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1000 কেজি/মিটার কিউব। তাহলে ঘনত্ব সমান 1000 কেজি/মিটার কিউব।
চারটা, একটি বস্তু 8 সেমি ব্যাসার্ধে বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে তার সরণ কত হবে? তার সরণ দেওয়া আছে 8 সেমি, ঠিক না ভুল? তাহলে দেখো এখানে একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে যদি একটু বড় করে আঁকি দেখে নাও। ধরো একটা বৃত্ত এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তাহলে এর ব্যাস কত টোটালটা, অর্থাৎ 2r। এবার বলেছে অর্ধবৃত্ত, তার মানে ছবিটা হবে এরকম দেখতে, ঠিক আছে? তাহলে টোটালটা ব্যাস 2r, তাহলে এখান থেকে যাত্রাপথ শুরু করলে এখানে তাহলে তার সরণ যে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এটা যদি আর হয় ব্যাসার্ধ, এটাও আর, তাহলে ব্যাসটা হচ্ছে 2r। ধরো এটা এ, এটা বি, 2r হবে, কিন্তু এখানে দেওয়া আছে 8 সেমি, তাহলে এর উত্তর হবে ভুল। টি সময়ে কোনো কণার সরণ এস সমান 6t প্লাস 10t স্কোয়ার। সরণ এম এককে এবং সময় সেকেন্ড এককে হলে কণার প্রাথমিক বেগ এবং ত্বরণ নির্ণয় করো। তো দেখে নাও, দেখো এস সমান 6t প্লাস 10t স্কোয়ার এটা দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। 1 নম্বর সমীকরণকে যদি এস সমান ক্যাপিটাল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সাথে তুলনা করি, তাহলে এস এর এখানে দেখো ইউ এর জায়গায় 6 বসে আছে, তাহলে ইউ সমান 6, আর হাফে সমান দেওয়া আছে 10, তাহলে হাফের সমান যদি 10 হয় তাহলে এ সমান কী হবে, যদি গুণ হবে অর্থাৎ 20। অথবা প্রাথমিক বেগ 6 মিটার পার সেকেন্ড, মানে ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, আর ত্বরণ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে অ্যাক্সেলারেশন এ, তাহলে পেয়ে গেলাম অ্যান্সার। পরের কোশ্চেন 6 দাগ, একটি হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি? তাহলে উত্তর হবে হালকা বস্তু গতিশক্তি বেশি। তাহলে আমি লিখছি কার গতিশক্তি বেশি, হালকা বস্তু। পতনশীল বস্তুর গতির যে কোনো অবস্থানে তার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক হয়, এটা সত্য হবে, ট্রু। 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 5 মিনিটে কত কাজ করবে? এটি দেখে নাও। দেখো ক্ষমতা দেওয়া আছে পি সমান 40 ওয়াট, সময় হচ্ছে টি সমান 5 মিনিট, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 5 গুণ 60 সমান 300 সেকেন্ড। তাহলে ক্ষমতা সমান আমরা জানি কার্যবাহের সময়, তাহলে কার্য সমান কী পেয়ে যাচ্ছে, এটা গুণ হয়ে যাচ্ছে ক্ষমতা ইন্টু সময়। তাহলে ক্ষমতা দেওয়া আছে 40 ওয়াট, 40 গুণ 300, তাহলে পেয়ে যাচ্ছি 12,000 জুল। তাহলে অ্যান্সার হবে 12,000 জুল। তোমাদের মনে রাখবে এটা যেন হয় না ভুল, অ্যান্সার হবে 12,000 জুল। দেখো পরের কোশ্চেন 8 নম্বর, এসআইতে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? এটা উত্তর হবে 22.68 ইন্টু 10⁵ জুল পার কিলোগ্রাম। শিশুরাঙ্গ বলতে কী বোঝায়? এটা অভিনব, পেজ নম্বর 151, দেখে নাও। 151 পাতা, শিশিরাঙ্গ কাকে বলে? এখান থেকে যে উষ্ণতায় থেকে এই পর্যন্ত লিখবে শিশিরাঙ্গ কাকে বলে। পরের কোশ্চেন, অথবা জলের ব্যতিক্রান্ত প্রসারণ ধর্মটি লেখো। অ্যান্সারটি দেখো, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সি পর্যন্ত উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব ক্রমশ বাড়ে, এবং 4 ডিগ্রির পর উষ্ণতা বাড়ালে জলের ঘনত্ব কমে যায়। এটাই হচ্ছে ব্যতিক্রান্ত প্রসারণ ধর্ম, ঠিক আছে? পরের কোশ্চেন, দন্তক্ষয় রোধ করে কোন আয়ন? উত্তর হবে ফ্লোরাইড বা F-। পায়ের তলায় কালো ছোপ পড়াকে কী বলে? এটি উত্তর হবে ব্ল্যাক ফুট ডিজিজ। হাতের লেখা বুঝতে অসুবিধা হলে শুনবে ভালো করে, ব্ল্যাক ফুট ডিজিজ। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। অতি লঘু ও শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া কী হয়? এটা 106 পাতায় আছে, দেখে নাও। এই যে শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়ায় কিপ্রিক নাইট্রেট উৎপন্ন হয়, নাইট্রাস অক্সাইড এবং 5H2 মানে জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা সব লিখে দেবে। এখানে বলে যে অতি লঘু এবং শীতল নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া কী হয়? তাহলে উত্তর হবে কিপ্রিক নাইট্রেট, নাইট্রাস অক্সাইড এবং জল উৎপন্ন হয়। পরের কোশ্চেন, একমাত্র ড্যাশ ছাড়া প্রত্যেক মৌলের পরমাণুর মধ্যে নিউট্রন কণা আছে। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, তার মধ্যে কোনো নিউট্রন কণা থাকে না, কারণ ধরো চিহ্ন হচ্ছে 1H1, তাহলে এর প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 1, কিন্তু ভর সংখ্যা যেহেতু 1, তাহলে 1 বিয়োগ 1 অর্থাৎ
ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাই 0 হয়ে যাবে। কোন পরীক্ষা থেকে জানা যায় পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা? এটি উত্তর হবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। অক্সিজেনের 3টে আইসোটোপ কী কী? একটা হচ্ছে O8-16, O8-17 এবং O8-18। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। কোলয়েডে কণার ব্যাস, প্রলম্বনে কণার ব্যাস, ঠিক আছে। এখানে অপশান দেওয়া আছে প্রায় একই থাকে এবং এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার। নেক্সট এখানে দেওয়া আছে, এখানে পাশে অ্যান্সার আমি করে দিয়েছি, দেখে নাও। কোলয়েডে কণার ব্যাস হচ্ছে 2 নম্বর, 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। আর প্রলম্বনে কণার ব্যাস এটা হচ্ছে 3 নম্বরটা হবে, তিনেরটা হচ্ছে 10⁻⁴ সেন্টিমিটার বা তার বেশি। এবার দেখো দেওয়া আছে সি এরটা, উষ্ণতা বৃদ্ধিতে কলিচনের দ্রাব্যতা এটা হ্রাস পায়, এটা 4 দেওয়া আছে আইভি। আর উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা এটা হবে প্রায় একই থাকে, ঠিক আছে। লাস্টে 4-এর উত্তরটা হবে 1-এরটা। এবার CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? এটা অ্যান্সার হবে 27.27। কীভাবে হচ্ছে দেখে নাও। CO2 এর গ্রাম আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম কী করে পাচ্ছি? কার্বনের 12, অক্সিজেনের 2 হচ্ছে 2 × 16, তাহলে 44 গ্রাম CO2তে কার্বনের পরিমাণ 12 গ্রাম, তাহলে একে কত আর 100 গ্রামে কত? সেটাই তো শতকরা, তাই না? তাহলে এটা কাটাকাটি করলাম, 4 দিয়ে কাটলাম 3, এটা 11, 300/11 ভাগ করলে 27.27%, মানে শতকরা চিহ্ন পার্সেন্ট। তারপরে দেখো 1 AMU সমান কত? 1 AMU মানে অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 × 10⁻⁻24 গ্রাম, 1.6605, ইংরেজিতে বলি 10⁻⁻24 গ্রাম। 6 গ্রাম জল সমান কত মোল জল? তাহলে দেখো অ্যান্সারটা আমি করে রেখেছি। জলের আণবিক ভর হচ্ছে 18, যদি গ্রাম আণবিক ভর লিখি তাহলে 18 গ্রাম লিখতাম। তাহলে 18 গ্রাম জল মনে হচ্ছে 1 মোল জল, তাহলে 1 গ্রাম হচ্ছে 1/18, আর 6 মানে হচ্ছে 6/18, কাটাকাটি করলে 1/3, তাহলে পেয়ে যাচ্ছি 0.33 মোল। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 0.33 মোল। পরের কোশ্চেন, সেপারেটরি ফানেল কি? সেপারেটরি ফানেল দেখে নাও, দুটি অমিশ্রণীয় তরলকে পৃথক করা যায় যার সাহায্যে তাকে সেপারেটরি ফানেল বা পৃথকীকরণ ফানেল বলা হয়। দুটি অমিশ্রণীয় তরলকে পৃথক করা যায় যার সাহায্যে। পরের কোশ্চেন, মোটর গাড়ির জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? উত্তর হবে পেট্রোল বা ডিজেল, পেট্রোল বা ডিজেল। নেক্সট কোশ্চেন 21 নম্বর, শব্দের গুণ বা জাতি বলতে কী বোঝায়? এটা পেজ 165-তে আছে, দেখে নাও। এটা হবে অ্যান্সার, শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে শব্দের গুণ বা জাতি বলে। এটা পেজ নাম্বার 165, অভিনববাবু। পরের কোশ্চেন, শব্দের তীব্রতার একক কী? শব্দের তীব্রতার একক হচ্ছে বেল বা ডেসিবেল। শ্রুতিগোচর শব্দের পাল্লা, এটা ল আকার হবে, পাল্লা হচ্ছে 20,000 হার্টস, 20 থেকে 20,000 হার্টস, এটা হবে অ্যান্সার। এবার দেখো বিভাগ গয়েরটা বলছি যে নিচে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 15টা কোশ্চেন করতে হবে তোমাদেরকে, 15 দিয়ে 30। তো ফার্স্ট কোশ্চেন আছে দেখো, মাত্রাহীন ভৌত রাশি কি সবসময় একক বিহীন হয়? ব্যাখ্যা করো। এটা দেখো কোণ যেমন বৃত্তচাপ বা ব্যাসার্ধ, কোণ হচ্ছে দুটি দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এর কোনো মাত্রা নেই, কিন্তু এর একক আছে। বা ঘনকোণ ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ, ঘনকোণ দুটি দৈর্ঘ্যের অনুপাত হলেও এর একক হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে। এই অ্যান্সারটা লিখে নেবে। পরের কোশ্চেন দেখো 2 দাগ, D1 D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশানো হলো, মিশ্রণের ঘনত্ব কত হবে? এটা দেখে নাও। এটা হচ্ছে সহায়িকা রায়ান মার্টিন, 133 পাতায় আছে, একদম হুবহু কোশ্চেন দিয়ে দিয়েছে যে D1 D2 ঘনত্বের দুটি পদার্থকে সমভরে মেশালে মিশ্রণের ঘনত্ব কত। এটা আমি বলছি না, একবার দেখে নাও, আস্তে আস্তে আমি এটাকে সরাচ্ছি। পেজ নাম্বার 133। তাহলে অ্যান্সার হবে মিশ্রণের ঘনত্ব 2D1D2/D1 + D2। দেখো পরের কোশ্চেন, সান্দ্র মাধ্যমে গতিশীল বস্তু দ্বারা অর্জিত প্রান্তীয় বেগের রাশিমালাটি নির্ণয় করো। এটা 154 পাতা, সহায়িকা। এই দেখতে পাচ্ছ যে
ইটা সান্দ্রতা বিশিষ্ট সান্দ্র মাধ্যমে গতিশীল, আর ব্যাসার্ধ এবং রো ঘনত্ব বিশিষ্ট একটি গোলক দ্বারা অর্জিত প্রান্ত বেগের রাশিমালা ভি সমান 2r² রো মাইনাস সিগমা ইন্টু জি বাই 9 ইটা। এবার কোনটাকে নির্দেশ করে এখান থেকে এ পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, পেজ নাম্বার 154 সহায়িকা। নেক্সট কোয়েশ্চেন, বার্নৌলি নীতি প্রয়োগ করে স্থির তরলে, এটা তরলে হবে, চাপের রাশিমালা নির্ণয় করো। চাপের রাশিমালার যে সূত্র সেটা তোমরা লিখে দেবে। তারপরে বন্দুক থেকে বুলেট ছোড়ার ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেন আমি একে বারবার বলেছি সাজেশনে, আবার বলছি, তোমাদের এই কোয়েশ্চেনটা আসতে পারে। এটা আমাদের স্কুলেরই এক্সামে আজকে ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়েছে, তারই প্রশ্ন। তোমাদের এটা ইম্পর্টেন্ট। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করো বন্দুক থেকে বুলেট ছোড়ার ক্ষেত্রে। একবার দেখে নাও। দেখো পেজ নাম্বার 45 অভিনব। এখানে আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে বন্দুক থেকে বুলেট ছোড়ার ক্ষেত্রে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ। এখান থেকে শুরু করে যদি ভালো হয় ছবিটা আঁকবে, একদম এই পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, পেজ নাম্বার 45 অভিনব, ভট্টাচার্য অ্যান্ড ব্রাদার্স অথর বা লেখক। দেখো পরের কোয়েশ্চেন আছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি ব্যাখ্যা করো। 5 নম্বর কোয়েশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। এটা পেয়ে যাচ্ছে 35 পাতায় অভিনব, যে নিউটনের গতিসূত্র থেকে দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা। যাতে বই নেই তারা একটু স্ক্রিনশট নিয়ে নেবে। 35 পাতায় আছে এবং দেখো 36 পাতায়, একদম এই পর্যন্ত। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, এক ব্যক্তি 5 মিটার উঁচু গাছে আরোহণকালে যদি 2500 জুল কার্য সম্পাদন করে তবে ওই ব্যক্তির ভর কত? ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক আসতে পারে। তো দেখে নাও, আমি করে রেখেছি। তো উচ্চতা এইচ সমান হচ্ছে 5 মিটার দেওয়া আছে, কার্য ডাব্লু এটা হচ্ছে 2500 জুল। তাহলে আমরা জানি কার্য সমান mgh, তাহলে এখানে 2500টা বসিয়ে দিলাম, 2500। এম জি এর মানটা 10 ধরে নেবে, এইচ এর মানটা এইচটা হচ্ছে 5, তাহলে এম 5 গুণ 10 50 এম, 50 এম সমান 2500। তাহলে এম সমান হয়ে যাচ্ছে 2500/50, কাটাকাটি করলে 50 কেজি। তাহলে ওই ব্যক্তির ভর পেয়ে যাচ্ছি 50 কেজি। পরের কোশ্চেন, কার্য কখন ঋণাত্মক হয় উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 7 দেখো পেজ নাম্বার 353 রায় মার্টিন সহায়িকা, 353 পাতা। এই যেটা ঋণাত্মক কার্য বলা হয়, বলের বিরুদ্ধে যে কার্যটা হয় সেটাই। তাহলে কাকে বলে এখান থেকে লিখে দেবে, ঋণাত্মক কার্য। আর উদাহরণ এখানে আছে 1 এবং 2, যে কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুর সরণ হয় উপরের দিকে, কিন্তু অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, অর্থাৎ বলের বিরুদ্ধে কাজ করে। এটা হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বস্তু গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি? একটি যুক্তি সহ লেখো। তো দেখে নাও, এটা রায় মার্টিন সহায়িকা 361 পাতা, 361 পেজ। ফার্স্ট কোশ্চেনটাই আছে যে বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি, যুক্তি সহ লেখো। এটার সহায়িকাতে পেয়ে যাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। যেহেতু ই সমান ইকে মানে কাইনেটিক এনার্জি গতিশক্তি ½ m², ভি এর মান যদি নেগেটিভ হয়, যেহেতু স্কোয়ার করা হচ্ছে, কখনোই মান ঋণাত্মক হতে পারে না। তাহলে এই পর্যন্ত লিখে নেবে, পেজ নাম্বার 361। পরের কোশ্চেন, ভি সমান এন ল্যামডা। এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকের অ্যানুয়াল এক্সাম এটা আসবেই। এই 3টে কোয়েশ্চেন ভালো করে দেখে যাবে। ভি সমান এন ল্যামডা, ভি হচ্ছে তরঙ্গের বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখে নাও কত কথায়। এটা 357। এই যে তোমার অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ধনঞ্জয় সরকার, ডক্টর অশোক কুমার ঘোষ, ভট্টাচার্য ব্রাদার্সের, এই বই থেকে আমি তোমার পেজ নাম্বারটা বলছি। পেজ নাম্বার 157 পাতা। এখানে আছে, যাদের বই নেই স্ক্রিনশট নিয়ে নেবে, বা তোমাদের নিজস্ব বই সাতটা বা ছায়া প্রকাশনী বা প্রান্তিক, সেখান থেকেও পেয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত, এই যে ভি সমান এন ল্যামডা, পেজ নাম্বার 157। পরের কোয়েশ্চেন দেখো 9 নম্বর, 0 ডিগ্রি সি উষ্ণতায় 20 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দিলে কী হবে? এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তাপ থেকে আসবে পরীক্ষায়, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখে নাও,
বরফ গরমের লিন তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 80 ক্যালোরি তাপ প্রয়োজন 1 গ্রাম বরফ গলাতে, তাহলে 1 ক্যালোরি তাপ প্রয়োজন 1/80 গ্রাম বরফ গলাতে, আর 400 ক্যালোরি তাপ প্রয়োজন 400/80 কাটলে 5 পেয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হলো 5 গ্রাম। অতএব 0 ডিগ্রি সি উষ্ণতায় 20 গ্রাম বরফকে 400 ক্যালোরি তাপ দিলে 5 গ্রাম জল এবং 15 গ্রাম বরফ পাওয়া যাবে। একবার দেখে নাও। পরের কোশ্চেন, পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত, কোনটি বেশি স্থায়ী এবং কেন? দেখবে পরমাণু, ধরো সোডিয়াম পরমাণু, এটা উদাহরণ দিয়ে দেবে যে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? তোমার এনে হচ্ছে পারমাণবিক সংখ্যা 11, তাহলে কেতে 2টো থাকে, এলে 8টা, এমে 1টা। কিন্তু যদি এনএ প্লাস তৈরি হয়, অর্থাৎ এনে একটা ইলেকট্রন বর্জন করলো, যদি ক্যাটায়ন ফর্ম করবে এনএ প্লাস, তাহলে এনএ প্লাস সোডিয়াম আয়ন, এনএ প্লাসের ইলেকট্রনিক বিন্যাস কী হবে? এনএ প্লাসের হচ্ছে কেতে 2টো ইলেকট্রন থাকবে, এলে 8টা। তার মানে দেখতে পাচ্ছ বাইরের পক্ষে 8টা ইলেকট্রন আছে, মানে নিয়নের মতো সুস্থ ইলেকট্রনিক বিন্যাস পেয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে পরমাণু এবং আয়ন এনএ এবং এনএ প্লাসের মধ্যে কোনটি বেশি সুস্থিত? আয়ন। ঠিক আছে। পরের কোশ্চেন, পারমাণবিক ভর একক কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব থাকে পরীক্ষায়। পারমাণবিক ভর একক কাকে বলে, মান কত দেখে নাও। 82 পাতায় অ্যাটমিক মাস ইউনিট বা এমইউ বা পারমাণবিক ভর একক। এখান থেকে লিখে দেবে সিটিওল আইসোটোপের একটি কার্বন পরমাণু প্রকৃত ভরের 1/12 অংশকে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বলা হয়। আর এর মান হচ্ছে 1 এমইউ সমান হচ্ছে 1.6605 × 10⁻⁻24 গ্রাম। তারপর পরের কোশ্চেন, এখানে দেখতে পাচ্ছ যে এসটিপিতে 88 গ্রাম CO2 আয়তন কত? দেখে নাও। CO2 এই যে 11 অথবা CO2 আণবিক ভর, কার্বনের 12 পারমাণবিক ভর, অক্সিজেনের যে 16, তাহলে 2 × 16 অর্থাৎ 44। তাহলে এসটিপিতে 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রামের আয়তন হচ্ছে 22.4/44, 88 গ্রাম CO2 আয়তন হচ্ছে 44.8 লিটার। তাহলে অ্যান্সার হবে 44.8 লিটার। কাটাকাটি এটা দিয়ে 2 দিয়ে গুণ কাটাকাটি করবে, 2 দিয়ে কাটবে, 2 গুণ এটা করলে অ্যান্সার পেয়ে যাবে। পরের কোয়েশ্চেন 12 নম্বর, দ্রাব্যতা বলতে কী বোঝায়? এটা ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় থাকবে। এই অঙ্ক বা দ্রাব্যতা কাকে বলে দেখে নাও, এটা 93 পেজ। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম তরলে সর্বাধিক যত গ্রাম কঠিন পদার্থ দ্রবীভূত থাকে, দ্রবীভূত হয়ে একটি স্থায়ী সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে, সেই গ্রাম সংখ্যাকে ওই নির্দিষ্ট উষ্ণতায় তরল দ্রাবকে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রাব্যতা বলে। ঠিক আছে। পরের কোশ্চেন, উভধর্মী অক্সাইড কাকে বলে? তুমি ধরে নাও একটা পরীক্ষায় থাকবে। উভধর্মী অক্সাইড কাকে বলে দেখে নাও এবং উদাহরণ দাও। এখানে আছে দেখো, যে সকল অক্সাইড তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জলরে, সেই অক্সাইডগুলিকে উভধর্মী অক্সাইড বলে। যেমন জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, টিন অক্সাইড। একটা দুটো উদাহরণ লিখে দেবে এবং কাকে বলে লিখবে। পরের প্রশ্ন, ক্লোরিনেশন কি বা জল দূষণের দুটি কারণ দেখে নাও। এটা অভিনব 124 পাতায় আছে, যাদের বই নেই স্ক্রিনশট নেবে। ক্লোরিনেশন কাকে বলে? ঠিক আছে। পরের কোশ্চেন, জল দূষণের দুটি কারণ উল্লেখ করো। জল দূষণের দুটি কারণ এখানে আছে। জল দূষণের কারণ এক হচ্ছে ডিটারজেন্ট দ্বারা জল দূষণ, পরিষ্কারক বা সক্রিয় জৈব পদার্থের ক্ষতিকারক প্রভাব, এটা লিখতে পারো। বা ফিলার দ্বারা দূষণ। 2 নম্বর হচ্ছে কীটনাশক পদার্থ দ্বারা দূষণ, এটা সহজ আছে এবং ইম্পর্টেন্ট লিখবে। 3 নম্বর হচ্ছে রাসায়নিক সার দ্বারা জল দূষণ, মানে ইউট্রোফিকেশন বা অ্যালগাল ব্লুম যেটা ঘটে, পেজ নাম্বার 128 পাতা। অভিনব। পরের কোশ্চেন,
আয়নমুক্ত জল এবং পাত্রিত জলের মধ্যে দুটি পার্থক্য, এটা পরীক্ষায় থাকবেই, তুমি কনফার্ম থাকবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পেজ নম্বর 127 পাতা, 127 পাতা, এখানে পেয়ে যাচ্ছ পার্থক্য। পারলে বিষয় লিখবে, না পারলে এটা লিখে দেবে। 127 পাতায় স্ক্রিনশট নেবে। পরের কোশ্চেন, একটি স্প্রিংকে কেটে দু টুকরো করা হলো, প্রতিটি অংশে বল দ্রব্যক কত, এটা দেখে নাও। এটা রায় মার্টিন সহায়িকা 177 পাতায়, পেজ নম্বর 177, 177 পাতায় বই থেকে সহায়িকা থেকে পেয়ে যাচ্ছ। এই যে একটি স্প্রিংকে কেটে দু টুকরো করলে প্রতিটি অংশে বল দ্রব্যক কত, আমি আর বলছি না, এটা দেখে নেবে, ঠিক আছে। 177 পাতায়। এবার আমার একটু পুরাতন বই, তোমাদের বই হয়তো 2-1 পেজ পরে হতে পারে। 2 নম্বর কোশ্চেন, স্থিতিজাড্য ও গতিজাড্য উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, এটাও পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 33 পেজ। এই যে তোমার স্থিতিজাড্যের একটি উদাহরণ, কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করলে দাঁড়িয়ে থাকা বা সিটে বসে কোনো যাত্রী পিছনের দিকে হেলে পড়ে, এই উদাহরণটা দেবে। আর গতিজাড্যের ঘূর্ণমান পাখার সুইচ অফ করে দিলেও পাখাটির সঙ্গে সঙ্গে থেমে যায় না, এই উদাহরণটা দিয়ে দেবে পেজ নাম্বার 33, ঠিক আছে, অভিনব বইয়ের পেজ নাম্বার 33। পরের কোশ্চেন, বলের ঘাত বলতে কি বোঝায়, এটা বই পাবে। দেখাও যে বলের ঘাত মানগতভাবে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। একটি সৌরশলাকার কম্পাঙ্ক 512 হার্টজ বলতে কি বোঝায়, এটা বইয়ে সহায়িকায় পাবে, দেখে নাও। সহায়িকা পেজ নম্বর 431, একটা সৌরশলাকার কম্পাঙ্ক 512 হার্টজ বলতে কি বোঝায়, এখানে পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 431। আমি মুখে বলছি না, যাদের বই আছে বই থেকে পড়বে, নাহলে স্ক্রিনশট নেবে। পরের কোশ্চেন, প্রতিধ্বনির সাহায্যে কিভাবে বিমানের উচ্চতা নির্ণয় করা যায়। অভিনব বুক পেজ নম্বর 161 পাতায়, প্রতিধ্বনির সাহায্যে উড়োজাহাজের উচ্চতা কীভাবে নির্ণয় করা হয়, ছবি সহ একদম প্রথম থেকে ধরা যাক থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর 161, ঠিক আছে। পরের কোশ্চেন, বোরের পরমাণু মডেলের ত্রুটি বা রাদারফোর্ডের পরমাণু মডেল ত্রুটি, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে নেবে, বইয়ে আছে। অ্যাসিড নিরোধক কী এবং CO2N2-র মধ্যে সাদৃশ্য 2+1 আছে, তাহলে অ্যাসিড নিরোধক হচ্ছে, দেখে নাও, এটা লিখবে, যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে জল শোষণ করে তাকে অ্যাসিড নিরোধক বলে, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড। আরেকবার বলছি, যে সকল পদার্থ অন্য পদার্থ থেকে জল শোষণ করে তাকে অ্যাসিড নিরোধক বলে, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড। এবার কোশ্চেন হচ্ছে যে CO2N2 উভয় গ্রিনহাউস গ্যাস, এটা একটা সাদৃশ্য। CO2N2 নাইট্রাস অক্সাইড, এটাকে লাফিং গ্যাস বলে। দুটি যৌগেই সমযোজী বন্ধন বর্তমান, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া, দেখে নাও। ধাতব কার্বনেট Na2CO3 + 2HCl বিক্রিয়া করলে 2NaCl + CO2 + জল তৈরি হবে, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট হচ্ছে ধাতব কার্বনেট, এই বিক্রিয়াটা লিখবে। নাম্বার 2 বিয়েরটা, সোডিয়াম বাইকার্বনেট + HCl তৈরি হবে NaCl + জল + CO2, এখানে 2 আছে হাইড্রোজেন, এটা 2 হবে, ঠিক আছে, তৈরি হবে NaCl + H2 + CO2। আর 3 নম্বর ক্ষারের সাথে, ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড + HCl তৈরি হবে NaCl + জল, NaCl + জল। 6 নম্বর, শীতপ্রধান দেশে পরিবেশের উষ্ণতা 0 ডিগ্রি সির নিচে নেমে গেলেও পুকুরের জীবরা কীভাবে বেঁচে থাকে এবং আয়তন উষ্ণতা লেখচিত্রের উল্লেখ করে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বর্ণনা করো, দেখে নাও। এই যে জলজ বা সামুদ্রিক জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণ প্রভাব, কীভাবে জলের বা সামুদ্রিক জীবেরা বেঁচে থাকে, পেজ নম্বর 152, ছবি সহ লিখবে, ইউল গেট ফুল মার্কস, পেজ নম্বর 152, অভিনব, ঠিক আছে। আরটা ছিল যে এই যে কোশ্চেনটি, উষ্ণতা
উষ্ণতার সাথে আয়তনের লেখচিত্র উল্লেখ করে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বর্ণনা করো। উষ্ণতা ভার্সেস আয়তন, এই যে গ্রাফটা, এটাকে বলেছিলাম সাজেশনে যে এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবছর পরীক্ষা আসার মতো। একদিকে ধরো আয়তন, একদিকে উষ্ণতা, এই ছবিটা এঁকে দেবে। পেজ নাম্বার 152, এটা স্টার দিয়ে রাখছি, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 6 নম্বর, তোমাকে গ্লুকোজের একটি দ্রবণ দেওয়া হলো, দ্রবণটি সম্পৃক্ত, অসম্পৃক্ত না অতিপৃক্ত হতে পারে। তাহলে সহজ পরীক্ষার সাথে কীভাবে বুঝবে দ্রবণটি কোন প্রকৃতির? এটি উত্তর আছে, দেখে নাও। দেখো, তোমাকে এই যে গ্লুকোজের একটি দ্রবণ দেওয়া হলো, এটা পেজ নাম্বার 249। আমার এটা পুরাতন বই, তোমাদের 2-1 পেজ বেশি হতে পারে। 249 পাতার একদম হুবহু যেমন আছে স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে প্রয়োজনীয় উপকরণ আস্তে আস্তে দেখাচ্ছি, একদম এই পর্যন্ত লিখবে। প্রয়োজনীয় উপকরণ থেকে এই দ্রবণ, পেজ নাম্বার 249, ঠিক আছে? 249 পাতার দ্রাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট উল্লেখ থাকে কেন, উষ্ণতার উল্লেখ থাকে কেন, এবং টিন্ডাল এফেক্ট কি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দুটোই। টিন্ডাল এফেক্ট আসার মতো, এবং দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন, দেখে নাও। এই যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করার প্রয়োজন হয় কেন, পেজ নাম্বার 94, 94 পাতায় আছে। এটা স্ক্রিনশট নেবে যাতে বই নেই, এখান থেকে এই পর্যন্ত। আর টিন্ডাল এফেক্ট কি দেখে নাও, অভিনব 90 পাতায়। ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে প্রলম্বিত কণাগুলি রশ্মিকে বিচ্ছুরিত করে, ফলে আলোকরশ্মি গতিপথ দৃশ্যমান হয়। একে বলে টিন্ডাল প্রভাব বা টিন্ডাল এফেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষা আসার মতো, ভালোভাবে পড়বে। লাস্ট কোয়েশ্চেন দেখো, 1 মিলিমোল জলে H2 অণু, হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণুর সাংখ্য গণনা করো। তো এভাবে করবে, 1 মিলিমোল মানে কত বল? 1/1000, তাহলে 1/1000 ভাগ করলে 10⁻³ মোল। তাহলে 1 মোল জলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে 10⁻³ মোল জলে অণুর সংখ্যা হচ্ছে, এটা গুণ করলাম, তাহলে -3 আর +23, এই পাওয়ারটা 23 থেকে 3 বাদ দিলাম, 20 হয়ে যাবে। তাহলে প্রথম অ্যান্সারটা হবে 6.022 × 10⁻20। এবার বলেছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, 1 মোল H2তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে, H2 দুটো আছে পরমাণু, তাহলে 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে? 2 দিয়ে এটা গুণ করলে, আমি পরে করেছি, দেখো 10⁻³ মোল H2তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, তাহলে কত হবে? 10⁻³ 1 মোলে হচ্ছে দুটো পরমাণু থাকার জন্য যেটা অ্যাভোগাড্রোর সংখ্যা, তাকে 2 দিয়ে গুণ করলাম, আর 10⁻³ আবার গুণ হবে, এই -3 +23, তাহলে এটা হবে 20, আর 2 গুণ এটা করলে উত্তর হবে 12.044 × 10⁻20। এবার বলেছে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে 10⁻³ মোল H2তে অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন H2O-তে পরমাণুর সংখ্যা হচ্ছে 1টা, তাহলে 1 দিয়ে গুণ হবে, অর্থাৎ 6.022 × 10⁻20। দেখো 90 নম্বর প্রশ্নের নিয়ে আলোচনা করলাম, তোমাদের আশা করি উপকার হবে। এছাড়া একটা কথা বলি, ভালো রেজাল্ট করতে গেলে 90 পেতে গেলে তুমি 2-3টি যেটা তোমার পারবে সেটাই ভালো করে পড়ো। দেখবে বইয়ের যে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, অনুশীলনী করো। আর হচ্ছে ভৌতবিজ্ঞান যে সহায়িকা, রায় ও মার্টিন, বেস্ট বই। আমি কিন্তু অ্যাড দিচ্ছি না, তোমার ইচ্ছে হলে অন্য বই পড়তে পারো, ভূয়াধর বা শিক্ষক এটসেট্রা। তো এই বই থেকে দেখবে প্রচুর এমসিকিউ থাকে, এমসিকিউগুলো, অঙ্কগুলো এটা ভালো করে দেখে যাবে, দেখবে ভৌতবিজ্ঞানের রেজাল্ট ভালো হবে। বিশেষ করে যেগুলো 2টো স্টার আছে, 3টে স্টার আছে, যারা ধরো পিসি পড়া ছাত্রছাত্রী, তোমাকে 90 পেতে হবে না, 30-40 পেতে গেলে এমসিকিউ থাকে 36, আর 36-এ যদি তুমি 20 নম্বর তুলে ফেলতে পারো তাহলে ইজিলি পাস করে যাবে, ঠিক আছে? উইশ ইউ বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম।